পথ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। দুরন্ত গতিতে ছুটে চলছে বাইক। পথের ধারের বৃক্ষরাজির দলকে একের পর এক পেছনে ফেলে সামনে এগিয়ে চলছে তারা। নতুন পিচঢালা প্রশস্ত রাস্তা, নির্জন, কোলাহল মুক্ত। সামনে শিহরিত করা হাওয়ায় যেন আনন্দের সাথে ছুঁয়ে যাচ্ছে তাদের। ধারার ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে এই পথ আর না ফুরাক। পৃথিবীর স্থলভূমিকে কেন্দ্র করে তারা অনন্তকাল এভাবেই ঘুরতে থাকুক, উদ্দেশ্যহীন, দল ছাড়া পাখির মতো। নেই কোনো চিন্তা, নেই কোনো খোঁজ। সামনের মানুষটির কাঁধে হাত রেখে ধারা একবার পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। শুদ্ধর গায়ের সুগন্ধি পারফিউমের ঘ্রাণ তার নাকে লাগছে। মাথা নিচু করে ধারা হেসে ফেলল। কখনো কি সে ভেবেছিল এভাবে কোনোদিন একটা ছেলের সাথে তার বাইকে ঘোরা হবে? তার একঘেয়েমি পানসে জীবনে কখনো কি এমন প্রেমময় ভাবনায় সে বিভোর হয়েছিল? অথচ আজ তাই হচ্ছে। স্বপ্নের মতো, কিন্তু স্বপ্ন নয়, সত্যি। পৃথিবীর দৃশ্যমান চন্দ্র সূর্যের মতোই সত্যি। শুধু বাইকের মিররে একবার ধারার দিকে তাকালো। ধারার গায়ে গাঢ় নীল রঙের একটা থ্রি পিস, চুলগুলো খোলা, মুখে অতিরঞ্জন কোনো প্রসাধনী নেই। হয়তো চোখে হালকা কাজল লাগিয়েছিল। চোখের পানিতে তাও ধুয়ে মুছে গেছে, তবুও তাকে ভীষণ সুন্দর লাগছে। ঘন কালো পল্লব বিশিষ্ট চোখজোড়া নিচে নামানো, ফর্সা গাল দুটোই কেমন যেন লাল আভা ছড়িয়ে আছে। নিশ্চয় কিছু ভেবে লজ্জা পাচ্ছে। মেয়েটা এত লাজুক, শুদ্ধর চোখ ফেরাতে মন চায় না, তবুও ফেরাতে হয়। সামনে পথ যে বাকি। কিছুক্ষণ পর হঠাৎ করেই বাইকে ব্রেক কষল শুদ্ধ। ধারা খানিক অবাক হয়ে বলল, এখানেই নামবো? শুদ্ধ বাইক থেকে নামতে নামতে বলল, হ্যাঁ। ধারা নামলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো জায়গাটা সুন্দর। দুধারে সারি বেঁধে দাঁড়ানো সুপারি গাছ। প্রশস্ত রাস্তার পরে একটা সরু স্বচ্ছ পানির জলধারা চলে গেছে। তার ধারে সবুজ ঘাসে ভরা। শুদ্ধ গিয়ে সেখানে বসলো। ধারাও পেছন পেছন অনুসরণ করলো তাকে। আস্তে করে গিয়ে বসলো তার পাশে। শুদ্ধ হঠাৎ হেসে উঠল। ধারা বলল, হাসছো কেন? এখানে বসার পর হঠাৎ মনে হলো তোমাকে গান গাইতে বলবো, কিন্তু এরপরে মনে পড়ে গেল তোমাকে গান গাইতে বলাই গতবার যা হয়েছিল, কি যেন, আমাদের দেশটা স্বপ্নপুরী। শুধু শব্দ করে হাসতে লাগলো। ধারা কপট রাগ নিয়ে ওর হাতে মৃদু ধাক্কা দিয়ে বলল, এমন করলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু চলে যাব। আচ্ছা, কিভাবে? আমি তো আর 1 ঘন্টার আগে কোনো বাইক চালাচ্ছি না। ধারা একটু ভাব নিয়ে বলল, আমি একাই বাইক চালিয়ে চলে যাব, তুমি থাকবে এখানে বসে। তাই? তুমি চালাতে পারো? না পারলে না পারলাম, অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবো একা একা। শুধু হঠাৎ গম্ভীর হয়ে বলল, ধারা, এসব কি ধরনের কথা? শুদ্ধর এমন রুক্ষ কণ্ঠ শুনে ধারার চেহারার ফাজলামো ভাব চলে গেল। শুদ্ধ নিজেকে ধাতস্থ করে বলল, মজার ছলেও খারাপ কথা মুখ দিয়ে বের করতে হয় না ধারা। তুমি একা একা বিপদে পড়ে থাকবে এমনটা আমি ভাবতেও পারি না। তোমাকে আর দূরে রাখতে ইচ্ছে করে না ধারা, তোমার যেন অনেক ভয় হয়। শুদ্ধর কণ্ঠটা কেমন যেন শোনায়। ধারার একটা হাত শুদ্ধ নিজের হাতের মধ্য নিয়ে বলল, একবার এই ঝামেলাটা মিটে যাক, তোমাকে আমি আর দূরে রাখবো না। তৎক্ষণাৎ একদম নিজের কাছে নিয়ে যাব, একটুর জন্য আর চোখের আড়াল হতে দিব না। আমরা সব সময় একসাথে থাকবো ধারা। ধারা বিস্ময়সূচক দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ সাহসী, আত্মবিশ্বাসী, শক্ত মনোবলের ছেলে। তার মুখে কখনো কোনো ভয়ের কথা শুনেনি ধারা। এই প্রথম শুনল, তাও আবার তাকে নিয়ে। ধারার চোখ ছলছল করে উঠল। সে শুদ্ধর হাতটা নিজের 2 হাতের মধ্য নিয়ে বলল, আমার কিচ্ছু হবে না শুদ্ধ, তুমি তো শিখিয়েছ ভয় না পেতে। শুধু তোমার হাতটা বাড়ানো থাকলে আমি এখন যে কোনো কঠিন মুহূর্তের মোকাবিলা করতে পারবো। কারণ আমি তো জানি, আমি যদি দুর্বল হয়ে পড়ি, আমার পেছনে একটা শক্ত হাত আছে, যে আমাকে কখনো ভেঙে পড়তে দিবে না। ধারার হাতে ঈষৎ চাপ প্রয়োগ করে শুধু মৃদু হাসল। ঘাসের মধ্য ফুটে থাকা একটা নাম না জানা নীল রঙের ফুল ছিঁড়ে ধারার কানে গুঁজে দিল। ধারা বলে উঠল, বাহ, ফুলটা তো খুবই সুন্দর। শুধু স্মিথ হেসে বলল, আমার সামনে যে মেয়েটি আছে তার থেকে না। ধারা লাজুক মুখে চোখ নামিয়ে ফেলল। সারাটা দিন জুড়েই ওরা ঘোরাঘুরি করলো।
দূর থেকে দূরে, চেনা থেকে অচেনায়, কখনো জনশূন্য, কখনো জনরণ্য। সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল। শুধু ধারাকে কিছুটা কেনাকাটাও করে দিল। সেখান থেকে একটা রেস্টুরেন্টে গেল তারা। মাঝের একটা খালি টেবিল দেখে বসে খাবার অর্ডার করলো। খানিক বাদে খাবার চলে এলো, স্যান্ডউইচ, মিটবল আর চকলেট শেক। খাবারের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ধারা বলো, আচ্ছা এটা কি আমাদের ফার্স্ট ডেট হলো? শুধু মৃদু হেসে বলো, বা মিসেস ধারা, আপনি ডেটও বোঝেন? এক্সকিউজ মি, আপনি কি আমাকে ইনসাল্ট করছেন? করলাম, কেন সমস্যা? ধারা দাঁত চেপে বলো, আমিও না সব মনে রাখবো। তুমি যে আমাকে বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো খোঁচা মেরেছ, সব একদিন সুদে আসলে ফেরত দেব। শুধু মিটবল খেতে খেতে বলো, তুমিও তো আমাকে ছাড়োনি, কি জন্য নাম দিয়েছ? খোঁচারাজ। ধারার মুখ ঝুলে গেল। স্টিপ দিয়ে মিল্ক শেক টেনে আর চোখে ভাবতে লাগলো, ধারা তাকে খোঁচারাজ বলে, এটা শুদ্ধ জানো কিভাবে? ধারা তো কখনো সামনাসামনি বলেনি। ধারার মুখের অবস্থা দেখে শুধু ঠোঁট চেপে হেসে বলো, যেভাবে রাগের চোটে বিড়বিড় করতে দূর থেকেও স্পষ্ট শোনা যেত। কথাটা শুনে ধারার ভীষণ উঠে গেল। ধারা তো আরও কত কথাই এভাবে বলেছে, সব কি শুধু শুনে ফেলেছে? শুদ্ধ বলে উঠল, আরে আরে কি করছো, আস্তে আস্তে খাও। তা কি যেন বলছিলে, এটা ফার্স্ট ডেট হলো কিনা? ফার্স্ট যেহেতু এভাবে বেরিয়েছি, সেহেতু ফার্স্ট তো বলাই যায়। শুধু কথা শুনে ধারা উৎসুক হয়ে বলল, জানো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমাদের ক্লাসের একটা মেয়ে মিলি করে নাম একবার ফার্স্ট ব্যাক করে ওর বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট ঘুরতে বেরিয়েছিল। ওর বাবা তখন নতুন একটা বেকারি শপ দিয়েছিল, সেটা কোথায় মিলি সঠিক করে চিনত না। বয়ফ্রেন্ড নিয়ে ও সেই শপেই পেস্ট্রি খেতে যায়, গিয়ে দেখে ওর বাবা সোজা ধরা খেয়ে যায়। এই খবর আমাদের ক্লাসে একদম হাইলাইট হয়েছিল। তার থেকেই আমি শুনেছি শুধু ফার্স্ট ডেট। এত হাসি পায় ওই ঘটনা মনে পড়লে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মিলির অবস্থাটা হয়েছিল ঠিক সেরকম। কথা বলে ধারা তুমুল হাসিতে ভেঙে পড়ল। শুধু হাসলো। হঠাৎ শুধুর চোখ ধারার পেছনে কাউন্টারের দিকে গেল। হাসতে হাসতে ধারা যখনই স্যান্ডউইচে একটা কামড় বসাতে যাবে, ঠিক তখনই শুধুর বুড়ো কুসকে পিছনের দৃষ্টি রেখে বলো, আচ্ছা ধারা, তোমার বাবার কি কোনো রেস্টুরেন্ট আছে? ধারা স্যান্ডউইচে মুখ ভরে বলো, কই না তো। তাহলে তোমার বাবা এখানে কি করছে? শুধুর কথা শুনে ধারা পেছনে ঘুরে তাকালো। মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে গেল। তার বাবা আজিজ তালুকদার কাউন্টারে দাঁড়িয়ে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে হাত মেলাচ্ছে। খাবার ধারার গলায় বেজে যাবার উপক্রম হলো। ধারা দ্রুত সামনে ঘুরে শুদ্ধকে কিছু বলার চেষ্টা করলো। খাবারে মুখ ভরে থাকা তার কথা স্পষ্ট বোঝা গেল না। শুধু কনফিউজড হয়ে তাকিয়ে রইল। ধারা কোনো মতে দ্রুত খাবার গিলে বলো, হয়তো বাবার পরিচিত কেউ, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও। ধারার অস্থিতিশীলতা দেখে শুধু আরও বিভ্রান্ত বোধ করলো। কোথায় যাবে, কি বলছে? শুধু ফিসফিসিয়ে বলো, আমি আবার কোথায় যাব? ধারা হন্তদন্ত হয়ে বলো, অন্য কোনো টেবিলে গিয়ে বসো, পেছনে ঘুরে বসো। শুধু উঠে দাঁড়ালো। কি করবে না করবে বুঝতে না পেরে একটা মেয়ের সামনে টেবিলে বসে পড়ো। ধারা ঢুকে গেল তার টেবিলের নিচে। আজিজ সাহেব তাদেরকে আর দেখতে পেল না। যদি পেত তাহলে হয়তো এই পাবলিক প্লেসেই কোনো হট্টগোল বাঁধিয়ে ফেলতো। তার বাবার রাগ ধারা চেনে। টেবিলের নিচে বসে ধারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচ দিয়ে শুধু কোথায় দেখার জন্য তাকিয়েই তার মুখ ভোঁতা হয়ে গেল। দেখলো শুধু একটা মেয়ের সাথে টেবিলে বসে আছে। দৃশ্যটা চক্ষু গোরজ হতেই ধারা ভুলবশত উঠতে গেলেই মাথায় বাড়ি খায়। দাঁত কিরমির করে মাথা ডলতে ডলতে দেখতে থাকে তাদেরকে। শুধু পেছন ফিরে বসায় তাকে দেখা যাচ্ছে না, কিন্তু মেয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। শুদ্ধর মতো একটা ছেলেকে দেখে মেয়েটা আহ্লাদে গদগদ হয়ে কথা বলার চেষ্টায় আছে। আর শুদ্ধও দেখো, আর কোনো সিট পেল না। একটা মেয়ের সাথে বসতে হলো। বাবার জন্য যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা এখন রূপান্তরিত হয়ে বর নিয়ে জেলাসিতে চলে গেল। দাঁড়া কটমট করে তাকিয়ে রইল। ফার্স্ট ডেট তো তাদের ছিল, অথচ হচ্ছে কি দেখো। দাঁড়া এদিকে এত কষ্ট করে টেবিলে বসে আছে, আর তার বর মহাশয় আরামে চেয়ারে বসে মেয়েটার সাথে হাসি গল্প করছে। কিছুক্ষণ পর আজিজ সাহেব চলে গেলে ধারা নিচ থেকে উঠে বসে। শুদ্ধও ফিরে আসে নিজের জায়গায়। বুকের শার্টটা নাড়িয়ে বাতাস করতে করতে বলে, হায় রে, কি একটা অবস্থা হয়ে গিয়েছিল। অবশ্য ভালোই, বিয়ের পরেও একটা প্রেম ফিলিংস পাচ্ছি, সেই লুকিয়ে ছুপিয়ে দেখা করা।
এই বলে শুধু মৃদু হাসলো। ধারা টেবিলের উপর 2 হাত রেখে ঘুমট মুখে বলো, সুন্দর ছিল? শুধু অবাক হয়ে বলো, কে? ওই মেয়েটা। কি যেন এত কি খেয়াল করেছি নাকি? ও আচ্ছা, আপনার সামনে বসা ছিল আর আপনি দেখেননি? শুধু সরল গলায় বলো, হ্যাঁ মোটামুটি সুন্দর। দাঁড়া হাত নামিয়ে দ্রুত বলে উঠল, ও তার মানে এত ভালো করেই খেয়াল করেছেন। তা এত কি কথা বলছিলেন মেয়েটার সাথে? কি বলো ধারা, হঠাৎ করে অভদ্রের মতো মেয়েটার সামনে বসে পড়েছি, কিছু তো একটা বলতেই হয় না? হেসেছিলেন? সৌজন্যতার হাসি? গালে টোল পড়েনি তো আবার? না। তাহলে ঠিক আছে। শুধু কনফিউজড হয়ে তাকিয়ে থাকে। এতক্ষণে ঠোঁট প্রসারিত করে শুদ্ধর দিকে তাকিয়ে মৃদু হাসি ফুটে ওঠে ধারার। এরপর আর খুব বেশি ঝুঁকি নেয় না তারা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শুধু ধারাকে বাড়ি পৌঁছে দেয়। উৎফুল্ল হয়ে বাড়িতে ফিরে ধারা দেখে তার বাবা আর কাকা এখনও ফেরেনি। শুধু তাকে আজ অনেকগুলো রঙের কাচের চুড়ি কিনে দিয়েছে। রুমে গিয়ে সর্বপ্রথম আয়নার সামনে দাঁড়িয়ে ধারা সেটাই ব্যাগ থেকে বের করে দেখতে থাকে। পেছন থেকে জমিরিন বিবি এসে বলে, কিরে, কেমন আনন্দ করলি তোরা? দাঁড়া কোনো জবাব দেয় না, শুধু মুচকি হাসে। জমিরিন বিবি বলতে থাকেন, এমনি হাসি খুশি থাকবি, অত বেশি চিন্তা করণ লাগবো না, যা হওয়ার হইতে থাক। তুই না চাইলে তো আর তোকে আলাদা করতে পারবো না। এমন টুকটুক ঝামেলা সবখানেই হয়। আমার যখন নতুন নতুন বিয়ে হইল, তখন তোর দাদার লগেও আমার বাপের ছোটোখাটো একটা গ্যাঞ্জাম হয়েছিল। বাপজান আমার লগে কথা কইলেও আগের মতো হে সহজ ভাবটা ছিল না। এরপর যখন তোর বাপে আমার পেটে এলো, নাতি পাইয়া আমার বাপে যে কি খুশি হইল, পেছনের সব ভুইলে গেছিল। জমিরন নিজের কালের কথা জমিয়ে গল্প করে কিছুক্ষণ পর চলে গেল। ধারাও আগ্রহের সহকারে শুনছিল দাদির কথা। জমিরন বিবি চলে যাওয়ার পর বিছানা ছেড়ে উঠতে গিয়েই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। এমন একটা বুদ্ধি যার পর তার বাবা নিজে শুদ্ধকে ডেকে ধারাকে তার হাতে তুলে দেবে। ধারা ভীষণ উৎফুল্ল হয়ে উঠল। সকালবেলা সবাই বসে আছে নাস্তার টেবিলে। ডিম ভাজি, ডাল ভুনা আর গরম গরম রুটিতে মজে আছে তারা। শাহেদ আর আজিজ সাহেবের খাওয়া প্রায় শেষের দিকে। ঠিক সেই সময় ধারা হঠাৎ খাবার ফেলে দৌড়ে বেসিনের দিকে ছুটে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। ধারা বমি করছে। হঠাৎ করে কি হলো তার? আসমা বেগম মেয়ের পিঠে হাত বুলাতে লাগলেন। ধারা একটু নিজেকে সামলিয়ে পর্যদস্ত চেহারায় চেয়ারে বসল। আসমা ধারার কপালে গলায় হাত লাগিয়ে দেখলেন জ্বর নেই, অন্য কোন অসুস্থতার লক্ষণও দেখা যাচ্ছে না। তবুও এমন হলো কেন বুঝতে পারলেন না। আসমা বলল, কিছুই তো ঠিকমতো খাইতে পারলি না, আবার একটু পরে খাইয়া নিস। ধারা মাথা নেড়ে বলল, না, আমি খেতে পারবো না, খাবারে কেমন যেন গন্ধ লাগে। আসমা ঝট করে জমিরন বিবির দিকে তাকালেন। ধারা আস্তে আস্তে উঠে রুমের ভেতর চলে গেল। জমিরন বিবি আসমাকে বললেন, বউ, তোমার মায়া তো মনে হয় পোয়াতি হইছে। কথাটা শাহেদ আর আজিজ সাহেবের মাথায় বাজ ফেলল। শাহেদ বলল, আম্মা, আপনি কি সব কথা বলেন? জমিরন বিবি খেকিয়ে উঠে বললেন, হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? সব কি খালি তোরাই বুঝোস? আমার চোখ কখনো ভুল দেহে না। ওর লক্ষণ সব আগের তনে আমার ঠিক লাগতা ছিল না। এখন যা বোঝা গেল ওর পেটে বাচ্চায় আইছে। শাহেদ আর আজিজ সাহেবের কপালে গভীর চিন্তার ভাঁজ ফুটে উঠল। তারা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলেন। সেদিন সারাটা দিন তাদের অস্থিরতায় কাটতে লাগলো। আসমা মেয়ের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে যেই উত্তর পেল তাতে সেই সন্দেহ আরো পাকাপোক্ত হয়ে গেল। তারা মেনেই নিল ধারা প্রেগন্যান্ট। আজিজ সাহেব এবং শাহেদের মুখ একদম ভোতা হয়ে রইল। ধারার ভীষণ হাসি পেল। রুম থেকে উকিঝুঁকি দিয়ে সে তাই দেখতে লাগলো। শাহেদ ঘরের মাথা থেকে ও মাথা অস্থির হয়ে পায়চারি করতে করতে বলল, এটা কি হলো? আমি মানতেই পারছি না। আজিজ সাহেব চেয়ারে থম মেরে বসে আছেন। জমিরন বিবি পাশ থেকে বলে উঠলেন, মায়া বিয়ার পর 3.5 মাসের মতন জামাইয়ের ধারে ছিল, অস্বাভাবিক কিছু তো না। না মানতে পারার কি আছে? শাহেদ আজিজ সাহেবের কাছে গিয়ে বলল, ভাইজান, এখন কি হবে? তারপর আমতা আমতা করে কিছু বলতে চাইলে তার কথার মর্মার্থ বুঝতে পেরে আজিজ সাহেব দ্রুত বলে উঠলেন, চুপ, তোমার মাথা ঠিক আছে? এখন কি এর জন্য পাপ মাথায় নিব আমরা? আল্লাহ যখন দিচ্ছে এই বাচ্চা আমরা ফেলতে পারি না। যার জন্ম হওয়ার তার তো হতেই হবে। তাহলে এখন কি করবেন? ধারাকে আবার ওই ছেলের কাছে পাঠাবেন? এই প্রশ্নের উত্তরে আজিজ সাহেব চুপ করে রইলেন। তার হঠাৎ নীরবতা শাহেদের পছন্দ হলো না। বাড়ির পরিবেশ অস্বাভাবিক থাকলেও ধারার অনুকূলেই রইল।
সবাই নীরব থাকলেও মনে মনে কি সিদ্ধান্ত তৈরি হচ্ছে তা যেন স্পষ্টই পরিস্ফুট হতে লাগল। ধারা সারাদিন কিছু না খেয়ে বিছানায় শুয়ে রইল। আর আজিজ সাহেব আর শাহেদের কপাল থেকে চিন্তার ভাঁজ সরল না। পরদিন সকাল বেলা হুট করেই জমিরন বিবির শরীর ভীষণ খারাপ হয়ে গেল। এদিকে বাড়িতে কোন পুরুষ নেই, সবাই সকাল সকাল বেরিয়ে গেছে। ধারা আর আসমা কি করবে কিছু বুঝতে পারল না। এদিকে জমিরন বিবির হাত পাও ভীষণ ঠান্ডা হয়ে আসছে। ধারা বারবার মালিশ করে দিতে লাগলো। হাসপাতালের নেওয়া দরকার। আজিজ সাহেব আর শাহেদ কারো নাম্বারেই ফোন ঢুকছে না। ধারা দৌড়ে রাস্তার মাথায় গেল। গাড়ির কোন দেখা নেই, সময়ও কেটে যাচ্ছে। কোন উপায়ান্তর না পেয়ে ধারা শুদ্ধকে ফোন দিল। কিছুক্ষণ পর শুদ্ধ দৌড়াতে দৌড়াতে সেখানে উপস্থিত হলো। এসে জানালো গতকাল বিকেল থেকে ঝড় বৃষ্টি হওয়ায় সারারাত কারেন্ট না থাকায় একটা অটোতেও চার্জ নেই। কারেন্ট না আসার আগ পর্যন্ত কোন অটো পাওয়া যাবে না। সে নিজেও খুব কষ্ট করে একজনের কাছ থেকে বাইকে লিফট নিয়ে অর্ধেক পথ এসেছে। আর বাকি পথ দৌড়িয়ে। হাসপাতাল এখান থেকে ভালোই দূরে। কি করে জমিরন বিবিকে এখন হাসপাতালে নেওয়া যায়, এটাই সবথেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। ধারা বারবার আতঙ্কিত হয়ে জমিরন বিবির মাথায় হাত বুলাতে লাগলো। জ্ঞানহীন জমিরন বিবি নিথর হয়ে পড়ে আছেন। শুদ্ধ ধারার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না ধারা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। শুদ্ধ আবারও কোন গাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। খানিক বাদে ফিরে এলো একটা ভ্যান নিয়ে। ধারা যখন দেখল সাথে কোন চালক নেই তখন অবাক হয়ে জিজ্ঞেস করল, কার ভ্যান এটা? শুদ্ধ বলল, আমি জানি না, রাস্তার পাশে সেই সকাল থেকে দাঁড়া করা ছিল, কোন মানুষ দেখতে পায়নি। আমি পাশের একটা দোকানদারকে বলে রেখে নিয়ে এসেছি। আসল মালিক আসলে সে জানাবে ইমার্জেন্সির জন্য নেওয়া হয়েছে। ভ্যান চালক না থাকলে এটা চালাবে কে? আমি চালাবো। ধারা এত কথা বলার এখন সময় নেই। দাদিকে এখন আগে হাসপাতালের নিতে হবে। এরপর শুদ্ধ নিজের ভ্যান চালিয়ে জমিরন বিবিকে হাসপাতালের নিয়ে গেল। সাথে গেল আসমা আর ধারাও। হাসপাতালের গিয়ে বাঁধল আরেকটা বিপত্তি। ডাক্তার জানালো জমিরন বিবির প্রেশার অত্যন্ত লো হয়ে গেছে। পাশাপাশি তার শরীরের রক্ত অনেক কম, রক্ত দিতে হবে। এদিকে তার রক্তের গ্রুপও নেগেটিভ, পাওয়া খুবই দুষ্কর। ধারা আর আসমা চিন্তিত বোধ করল। শুদ্ধ ওষুধ কিনতে গিয়েছিল, এসে যখন শুনল রক্তের কথা তখন সবাইকে আশ্বাস দিয়ে জানালো তারও রক্তের গ্রুপও নেগেটিভ। চিন্তার কোন কারণ নেই। এরপর ডাক্তার রক্ত নেওয়ার ব্যবস্থা করল। শুদ্ধ জমিরন বিবিকে রক্ত দিল। একটু আশ্বস্ত বোধ করল সবাই। ডাক্তার জানালো চিন্তার আর কোন কারণ নেই। বিকেল নাগাদি জমিরন বিবিকে বাড়িতে নিয়ে যেতে পারবে তারা। দুপুর হয়ে এলে শুদ্ধ গিয়ে বাইরে থেকে কিছু খাবার কিনে এনে আসমা আর ধারাকে দিল। আসমা শুধু একটু পর পর শুদ্ধকেই দেখতে লাগলো। ধারা এক বিন্দুও মিথ্যা বলেনি ছেলেটাকে নিয়ে। এই ছেলেটার সবকিছুই মুগ্ধ করার মতো। আসমা ভীষণ স্বস্তি বোধ করল। তার মেয়ে আসলেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মেয়ে আর মেয়ের জামাইকে একটু একলা সময় দেওয়ার জন্য আসমা উঠে কেবিনের ভেতর চলে গেল। ধারা আর শুদ্ধ রয়ে গেল বাইরে, পাশাপাশি বসা। ধারা ছলছল চোখে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। শুদ্ধ ধারার দিকে কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে বলল, কিসের থ্যাঙ্কস? আমার আর তোমার মধ্যে কোন থ্যাঙ্কসের জায়গা নেই। আমি তোমার জন্য কিছু করব না তো কে করবে? তোমার উপর আমি কখনোই কোন সমস্যা আসতে দিব না। একবার বলেছি না, আমি সব সময় তোমার পাশে আছি। সব সময়। কখনো নিজেকে একা ভাববে না। আমরা দুজন মিলেই তো এক। ধারা আর কিছু বলতে পারল না। একটা প্রশান্তির ছাপ নিয়ে শুদ্ধর কাঁধে মাথা রেখে বসে রইল। এই দৃশ্য কেবিনের দরজার ফাঁক দিয়ে দেখল আসমা। তার মনে এতদিন যতটুকুও বা খুঁত ভাব ছিল সব একদম দূর হয়ে গেল। তার চোখেও হঠাৎ কেন যেন পানি চলে এলো, খুশির জল। বিকেল বেলা জমিরন বিবিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। তার শরীর এখন খানিকটা ভালো। শহরে গাড়ির কোন অভাব নেই। শুদ্ধ একটা অটো ঠিক করে আসমা আর জমিরন বিবিকে পাঠিয়ে দিল। আর বলে দিলের পরের অটোতেই ধারা শুদ্ধ আসছে। ভ্যানের আসল মালিক দুপুরে এসে তার ভ্যান নিয়ে গেছে। শুদ্ধ সাথে অনেকটা বকশিশ দিয়ে দিয়েছে তাকে। অটোর অপেক্ষায় শুদ্ধ আর ধারা যখন হাসপাতালের বাইরে তখন শুদ্ধ হঠাৎ করে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, একটা কথা, আমার কিন্তু কানে এসেছে আপনার বাড়িতে আপনি কি বলেছেন। কিভাবে সম্ভব? আমি তো নির্দোষ।
ধারা একটা বিরক্তিসূচক শব্দ করে শুদ্ধর হাতে মৃদু বাড়ি দিয়ে বলল, উফ, এটা কি সত্যি নাকি? আমি তো নাটক করেছি, আর নাটকটা কাজেও লেগেছে। সবাই সত্যি বিশ্বাস করে ফেলেছে। আর আমার মনে হয় আমাকে খুব শীঘ্রই আপনার কাছে পাঠিয়ে দেবে। সব কিন্তু আমার অভিনয়ের দক্ষতার জন্যই। আমি যে কি ভালো নাটক করেছি, আর সবার মুখের অবস্থা যা দেখার মতো ছিল না। ধারা হাসতে লাগলো। শুদ্ধ সিরিয়াস হয়ে বলল, ধারা, আপনি এটা ঠিক করেননি। এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে। শুদ্ধ আর কিছু বলতে পারল না। তার আগেই তাদের পেছনে থেকে আজিজ সাহেব হুঙ্কার ছেড়ে ডেকে উঠলেন, ধারা। ধারা কেঁপে উঠে পেছনে তাকালো। সাথে শুদ্ধ। আজিজ সাহেব এখানে কিভাবে আসলো? শাহেদ আর আজিজ সাহেব গিয়েছিলেন আজ এক রাজনীতি সংক্রান্ত মিটিংয়ে। এর জন্যই তাদের ফোন বন্ধ ছিল। মিটিং শেষে বিকেলে বাড়ি ফিরে কাউকে না দেখে পাশের বাসা থেকে জানতে পারে তার মা অসুস্থ হওয়ায় তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সে কারণেই তারা সরাসরি এখানে চলে আসে। আর এসে ধারাকে শুদ্ধর সাথে দেখে রাগান্বিত মুখে এগিয়ে আসতেই ধারার কথাগুলো শুনতে পান। তিনি ক্ষুব্ধ হয়ে ধারার হাত খপ করে ধরে বলেন, তোমার এত বড় সাহস, নাটক করে তুমি আমাদেরকে বোকা বানাও। আবার মানা করা সত্ত্বেও তুমি এই ছেলের সাথে দেখা করো। আজিজ সাহেব ভীষণ ক্ষেপে আছেন। ধারা আতঙ্ক স্বরে কিছু বলতে চাইলে আজিজ সাহেব তার সুযোগ না দিয়ে ধারাকে টেনে নিয়ে একটা অটোতে বসিয়ে স্টার্ট দিতে বলেন। পরিস্থিতি খুবই বেগতিক হওয়ায় শুদ্ধও সাথে সাথে অন্য অটোতে ধারাদের বাড়িতে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আজিজ সাহেব ধারার হাত ছেড়ে দিয়ে বলেন, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারো আমি স্বপ্নেও ভাবিনি। তুমি এতটা নিচে নেমে গেছো ধারা। ধারা অঝরে কাঁদতে লাগলো। চেঁচামেচি শুনে আসমা দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। ততক্ষণে শুদ্ধও পৌঁছে গেছে সেখানে। সাহেব ক্ষুব্ধ হয়ে শুদ্ধর দিকে তাকালো। আজিজ সাহেব বলতে লাগলেন, তুমি প্রেগন্যান্টের নাটক করে ওই ছেলের কাছে ফিরে যেতে চেয়েছো। আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছো। যাও তাহলে, চলে ওর কাছে। আমাদের সাথে তোমার আর কোন সম্পর্ক থাকবে না। আমরা ভুলে যাব আমাদের একটা মেয়ে ছিল। ধারা কাঁদতেই লাগলো। শুদ্ধর সহ্য হচ্ছে না, কিন্তু করতে হচ্ছে। আজিজ সাহেবের সাথে শাহেদও যুক্ত হলো। রোড থেকে রুর কথা শোনাতে লাগলো ধারাকে। আজিজ সাহেব বললেন, তোমার ভালোর জন্যই এসব করছিলাম। কিন্তু বুঝলে তো আর না। বুঝলে কারটা? ওই ছেলেটা। একটা পতিতার ছেলের জন্য তোমার এত টান। কে শিখিয়েছে তোমায় এসব? ওই ছেলে। অবশ্য একটা পতিতার ছেলের থেকে আর বেশি কিই বা আশা করা যায়? শুদ্ধ হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। এত চেঁচামেচি শুনে ধারাদের প্রতিবেশীরা বাড়ির বাইরে থেকে উকিঝুঁকি মারতে লাগলো। আজিজ আরো অনেক কথা বলতে লাগলেন। পতিতার ছেলের স্বভাব চরিত্র আর কতই বা ভালো হবে? যতই সেসব থেকে দূরে থাকুক না কেন, শরীরে আছে তো সেই পতিতার রক্তই। নষ্ট রক্ত। ধারা শক্ত হয়ে বলে উঠল, বাবা, আপনি আমাকে এতক্ষণ যা বলার বলেছেন। দোষ আমি করেছি, মিথ্যা আমি বলেছি। আপনি আমাকে বলবেন। আমার স্বামীকে আপনি এভাবে বলতে পারেন না। আজিজ সাহেব বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন। ধারা বলতে লাগলো, বারবার শুদ্ধকে পতিতার ছেলে বলে কি বোঝাতে চান বাবা? আপনি এটা কেন ভুলে যান? শুদ্ধ যদি পতিতার ছেলে হয় তাহলে আপনার মেয়েও একটা পতিতার ছেলের স্ত্রী। আমার স্বামীর পরিচয়েই এখন আমার পরিচয়। তার সম্মানই আমার সম্মান। তার নামের সাথে যত বদনাম যোগ হবে সব আমার নামের সাথেও হবে। আপনি সবার সামনে এইসব কথা বলে শুধু তাকে ছোট করছেন না, আপনার মেয়েকেও করছেন। শুদ্ধ কখনো চুপচাপ নিজের অসম্মান সহ্য করার মতো ছেলে না। সে নিজেকে যেমন বিশ্বাস করতে জানে তেমন নিজেকে নিজের সম্মানও করতে জানে। সে স্পষ্ট কথার ছেলে। তবুও আজ আপনি তাকে এত খারাপ খারাপ কথা বলার পরেও সে কেন চুপ করে আছে জানেন বাবা? কারণ সে আমাকেও সম্মান করে বলে, আমার পরিবারকে সম্মান করে বলে, আপনাকে সম্মান করে বলে। বলতে বলতে ধারা আবারও কেঁদে ফেলল। বলল, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। শুদ্ধ আমাকে সেটাই বলছিল। সে আমাকে এসব করতে শিখিয়ে দেয়নি বাবা। সে কখনো ভুল কিছু করে না। আমি বাধ্য হয়ে এই মিথ্যার আশ্রয় নিয়েছি। কারণ আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই দোটানার মধ্যে থাকতে থাকতে। আমি শুদ্ধকেও ছাড়তে পারবো না, আর আপনাদের সাথে চিরদিনের মতো সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি পারছি না আর আপনাদের এই বিরোধ সামলাতে। আসলে আমার না এখন মরে যাওয়া উচিত।
তাহলে আর দুজনের মধ্যে একজন বেছে নেওয়ার চক্করে আটকা থাকতে হবে না। শুদ্ধ ধারাকে নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব কি কথা আপনি বলছেন ধারা? আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমরা আলাদা হয়ে যাব, দোটানা কেটে যাবে, একটা দিক অন্তত ঠিক হয়ে যাবে, তবুও আপনি এসব ভাববেন না। ধারা ওর বাবার দিকে তাকিয়ে বলল, দেখেছেন বাবা, শুদ্ধ কখনো আমাকে ছাড়ার কথা বলেনি, আমি মারাত্মক ভুল করার সময়ও বলেনি, আপনাদের এত এত অপমানেও বলেনি। বলল কখন? যখন আমার কোন ক্ষতির কথা শুনল। আমাকে ছেড়ে দেওয়ার কষ্টের চাইতে আমার ক্ষতি হবার কষ্ট তার কাছে বেশি তীক্ষ্ণ। একটু থেমে ধারা নিচের ঠোঁট কামড়ে খুব কষ্ট করে বলল, সে আমাকে খুব ভালোবাসে বাবা। আমিও তাকে খুব ভালোবাসি। আমরা দুজন একসাথে খুব সুখে থাকব। বাবা, বাবা, আমাকে তার কাছে যেতে দিন। ধারা আকুতির সাথে একবার বাবার হাত ধরল, আবার পরক্ষণেই বাবার পা পেঁচিয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে হাসি মুখে যেতে দিন বাবা। আমি আমার পরিবার আর স্বামী দুটোকেই চাই। আপনি তো আমার ভালো চান তাই না বাবা? আমি সেখানেই ভালো থাকব। পায়ে পড়ি বাবা, যেতে দিন। ধারার অবস্থা দেখে শুদ্ধর চোখে পানি চলে এলো। জমিরন বিবি অনেকক্ষণ ধরেই রুম থেকে সবার কথাগুলো শুনছিলেন। তার গায়ে জোর নেই, বিছানা থেকে উঠতে কষ্ট হয় তাই আসতে পারছিলেন না। ধারার আকুতি শুনে আর না এসে পারলেন না। আস্তে আস্তে উঠে দেয়াল ধরে ধরে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন। আজিজ শাহেদ কাছে গিয়ে ধরতে যাওয়ার জন্য বলল, আম্মা, আপনি আবার উঠে আসতে গেলেন কেন? আপনি অসুস্থ। জমিরন বিবি শাহেদের হাত না ধরে বললেন, অসুস্থ তবুও তো বাড়ি ফিরা প্রত্যম আমারে দেখতে গেলি না। তোরা বইলি তোগো মান সম্মানের হিসাব করতে। এই বলে জমিরন বিবি শুদ্ধকে ডেকে বললেন, না জামাই, আমারে নিয়া একটু ওই চেয়ারে বসাও তো। শুদ্ধ হাত ধরে জমিরন বিবিকে চেয়ারে বসালো। জমিরন বিবি বসার পর বললেন, আজিজ, এই যে আমারে এখন ভালা দেখতাছস রেয়াকার লেগা, জানোস, এই যে পতিতার পোলা কইয়া চিল্লাইতাছস জারেহের লেগায়। বউ আমারে সব কইছে। তোরা কেউ আছিলি না সে সময়। তোরা তো ছিলি তোগো ক্ষমতার পেছনে। এই পোলাই ছুরিটা আয়সা আমারে হাসপাতালের নিয়া গেছে। তাও আবার কেমনে জানোস? ভ্যান চালায়া, নিজের চালায় নিয়া গেছে। আর তোরা হইলে কি করতি? তোগো ইজ্জত যাইতো গা ভ্যান চালাইলে। তোরা থাকতি তোগো মান সম্মানে লইয়া। কিন্তু এই পোলা হেয়া ভাবে নাই। হের কাছে জীবন বাঁচানি আগে। আর কি জানি কইলি তখন? নষ্ট রক্ত। আমার শরীর আজকে বহুত খারাপ হইয়া পড়ছিল। আমার নাচ জামাই আমারে রক্ত দিচ্ছে। নষ্ট রক্তের লেইগা তোরা সম্পর্ক রাখবি না। তোর মায়ের গায়েও তো তাইলে এখন সেই নষ্ট রক্ত। এখন কি তোরা তোগো মায়েরও ফালায় দিবি? রক্তের আবার নষ্ট পচা কিরে? আল্লাহ দেয় নাই এই রক্ত। কালকে ধারার বাচ্চার কথা শুইনা কইলি আল্লাহ যখন বাচ্চা দিচ্ছে তখন আমরা ফেলতে পারবো না। এই ছেলেরেও তো আল্লাহই বানাইছে। তাইলে ওই আলাদা হইল কেমনে? জাত পাত দিয়া কিছু হয় না রে আজিজ। মানুষটাই আসল। এই ছেলে হীরার টুকরা, হারাইতে দিস না। আমরা তো সব আমগো মায়ের লেইগাই করতে চাই। মায়া জেনে ভালো থাকবো এইখানেই আমগো শান্তি। চোখ থিকা ওই পর্দা দাখল। অনেক কথা বলে ফেলায় জমিরন বিবি হাঁপিয়ে উঠলেন। মায়ের কথার প্রভাব আবার না আজিজ সাহেবের উপর পড়ে এই জন্য সাহেব দ্রুত কিছু তাকে বলতে চায়। আজিজ সাহেব এতক্ষণ একদম চুপ করেছিলেন। সাহেবকে ভাইজান বলে মুখ খুলতে দেখেই ধমকে উঠে বললেন, তুমি চুপ থাকো। তোমার কথাতেই আমার মাথা খারাপ হয়েছিল। এরপর তিনি ধারার দিকে তাকালেন। মেয়েটা এখনো কেমন পায়ে ধরে বসে আছে। তার হঠাৎ ভীষণ মায়া হয়। আজিজ সাহেব গম্ভীর প্রকৃতির মানুষ। কখনো আবেগী কথাবার্তা বলেননি, তাই তার বলতে খুব সমস্যা হলো। খুব সময় নিয়ে তিনি মেয়ের মাথায় হাত রেখে শুধু এতটুকুই বলতে পারলেন, মন দিয়ে স্বামীর সংসার করিস। ধারা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। শুদ্ধ সেদিন রাতটা সে বাড়িতে কাটিয়ে তার পরের দিন সকালে ধারাকে নিয়ে রূপনগর ফিরে এলো। আজিজ সাহেব সন্তুষ্ট মনেই মেয়ে আর মেয়ের জামাইয়ের বিদায় দিয়েছেন। বাড়ি ফিরতেই ধারার মন জড়িয়ে গেল। আজ কতদিন পর সে দেখতে পেল সেই প্রিয় বাড়ির দৃশ্য। সবকিছু এখনো সেই মায়াময়, স্নিগ্ধ। সেই ছোট্ট দোচালার ঘর, টিনের বারান্দা, বাড়ির সামনের হাঁস মুরগির ঘর, পাশ দিয়ে সারি বেঁধে লাগানো সুপারি গাছ, পুকুরের স্বচ্ছ টলমল জলে সাঁতরে বেড়াচ্ছে শুভ্র রাজহাঁসের দল। পাশের বাড়ি থেকে নাজমা ভাবির হাঁকডাক শোনা যাচ্ছে। ধারা চোখ বন্ধ করে প্রাণভরে সবটা শুষে নেয় যেন।
খোদেজা আর চুমকি শুদ্ধ আর ধারাকে বাড়ির উঠোনে দেখে এক প্রকার দৌড়ে ছুটে আসে তাদের দিকে। অনেকদিন পর মায়ের মতো শাশুড়ি খোদেজার দেখা পেয়ে ধারা সর্বপ্রথম তাকে জড়িয়ে ধরে। খোদেজা ছলছল চোখে বলে, এসেছো বউ, আমি রোজ তোমার লেইগা রাস্তার ধারে পথ চাইয়া থাকতাম। এই বুঝি কোনোদিন মাহতাব তোমারে নিয়ে আসে? কাল রাতে যখন শুদ্ধ ফোন দিয়া বলল তোমারে নিয়ে আসার কথা, আমি কি যে খুশি হয়েছিলাম। তোমারে ছাড়া এই বাড়ি যে খালি খালি লাগে মা। ধারা আবেগলাপুত গলায় বলল, হুম্মা এসেছি। নিজের বাড়ি ছেড়ে বেশি দিন কি আর দূরে থাকা যায়? চুমকি ছটফট করে ধারার হাত ধরে বলল, নতুন ভাবি, তোমাকে যে আমার কত মনে পড়ছে এই কদিন জানো। তুমি না থাকলে একদমই এখন আর ভালো লাগে না। এভাবে আর কখনো বেশি দিন থাকবা না, ঠিক আছে? ধারা হাসি মুখে মাথা দুলায়। শুদ্ধ একটু আদুরে গলায় বলে ওঠে, আম্মা, এখন কি তোমার বউ পাওয়ার খুশিতে এদিকেই দাঁড়ায় থাকবা? পা ব্যথা হয়ে যাচ্ছে তো। তোমার ছেলের দিকেও একটু তাকাও। খোদেজা মজার ছলে মুখ ঘুরিয়ে বলল, তোরে আর কি দেখমু? তোরে তো রোজই দেখি। আজকে বউ অনেকদিন পর আইছে, এখন খালি বউরে দেখমু। শুদ্ধ মেকি অভিমানের গলায় বলল, বাহ, ভালো। বউ পেয়ে ছেলের প্রতি এত অবহেলা। আচ্ছা ঠিক আছে, আমিও কদিনের জন্য কোথাও থেকে আসি, তারপর যদি আমার কদর সবার হয়। খোদেজা বলল, হইছে হইছে, এখন আর ঢং করা লাগবো না। তোরা ভেতরে গিয়া বসো। চুমকি ওগো লেইগা 2 গ্লাস শরবত বানায় দিস। রুমে এসেই ধপ করে বিছানায় শুয়ে পড়ল শুদ্ধ। ধারা এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। শুদ্ধ শুয়ে শুয়ে বলল, যাওয়ার সময় তো বাবা তোমাকে এক কাপড়েই নিয়ে গেল। আসার সময় এত বড় সুটকেস আনলে কিভাবে? টানতে টানতে দফা রফা হয়ে গেছে আমার। ধারা বলল, আরে, আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল ওখানে। সেসব কিছুই একসাথে গুছিয়ে নিয়ে এসেছি। প্রয়োজনীয় জিনিস তাহলে আগে আনোনি কেন? কি জানি, হয়তো তখনও এই ঠিকানায় পার্মানেন্ট সেটা খেয়ালে আসেনি। এখন মনে হয়। এই কথার উত্তরে ধারা কিছু বলল না। শুদ্ধর কাছে বিছানায় বসে আস্তে ধীরে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না সত্যি সব কিছু ঠিক হয়ে গেছে। আমরা আবার একসাথে হতে পেরেছি। সব কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। শুদ্ধ শোয়া থেকে উঠে বসে বলল, স্বপ্ন না ম্যাডাম, সত্যি। এই যে আপনার সামনে আমি বসে আছি, ভালো করে তাকিয়ে দেখুন। ধারা শুদ্ধর মজার মধ্যে না ঢুকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ভর্তি পরীক্ষাটা না দিয়ে তোমাকে আমি খুব আঘাত করেছি তাই না? শুদ্ধ সেই কথা উড়িয়ে দিয়ে বলল, ধুর, তোমাকে আমি বলেছি না সেই কথা আমি কবে ভুলে গেছি। তুমি এরপর অনেক কিছু করেছ, এতেই আমি অনেক সন্তুষ্ট। নিজে নিজে গিয়ে সাবজেক্ট চয়েস দিয়ে ন্যাশনালে ভর্তি হয়েছ। আমার ভীষণ ভালো লেগেছে যে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছ। আর ধারা ন্যাশনাল বলে মন খারাপ করো না। শিক্ষার জন্য একটা ভালো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ, অপরিহার্য নয়। চেষ্টা আর পরিশ্রম যদি পরিপূর্ণ থাকে তাহলে তুমি ন্যাশনালে পরেও সেসব অর্জন করতে পারবে যেটা ইউনিভার্সিটি থেকে হয়। আর আমি তো বলেছি, সবকিছুতে সবসময় আমি তোমার পাশে আছি। তোমাকে আমি কোন কিছুতে পিছিয়ে থাকতে দিব না। ধারা শুদ্ধর হাতের উপর হাত রেখে বলল, জানি, এটা আমি খুব ভালো করেই জানি। জানো, একটা সাধারণ মেয়ে সমাজের নিয়ম রীতি, মানুষের আলাদা দৃষ্টিভঙ্গির জন্য অনেকটা ফুটবল হয়ে থাকে। একটা মেয়েকে ছোট থেকেই তার স্বামীর উপর সব কিছু ছেড়ে দেওয়ার মতো করেই সবসময় বড় করা হয়। এমতাবস্থায় কোন মেয়ে যদি ভালো স্বামী পায় তাহলে এর থেকে সুন্দর তার জীবনে আর কিছু হয় না। একটা ভালো স্বামী একটা মেয়ের জন্য তার জীবনের শ্রেষ্ঠ উপহার। যে তাকে সবসময় সাপোর্ট করবে, তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবে, তার ইচ্ছা অনুভূতিকে গুরুত্ব দিবে। সর্বোপরি তার নিজস্ব সত্তাটার সাথে তাকে পরিচয় করিয়ে দেবে। ভালো মানুষ হতে পারলেও সবাই ভালো স্বামী হতে পারে না। কিন্তু তুমি পেরেছো। তুমি ভালো মানুষ আর ভালো স্বামী দুটোই। আজ যদি আমার ভাগ্যে আর সাধারণ 5টা মেয়ের স্বামীর মতোই স্বামী পড়তো তাহলে তো বোঝাই যাচ্ছে আমার সাথে কি হতো। কিন্তু এমনটা হয়নি। আমি তোমার মতো স্বামী পেয়েছি। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। শুদ্ধর চোখে মুখে একটা প্রশান্তির ছাপ ফুটে উঠল। সে মিষ্টি হাসির সাথে বলল, জানো ধারা, আমার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্জনের মতো এটাও অনেক বড় অর্জন। দুনিয়া শুদ্ধ মানুষের কাছে ভালো হয়েও কোন লাভ নেই যদি একটা পুরুষ তার স্ত্রীর কাছে ভালো না হতে পারল। হাদিসেও তো আছে, স্ত্রী পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।
আজকে তুমি আমাকে আমার জীবনের সেই গুরুত্বপূর্ণ সার্টিফিকেটটা দিলে। শুদ্ধ ধারার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক বলা হয় কেন? কারণ তারা দুজন মিলে আসলে এক। তাদের দুজনের অর্ধেক অর্ধেক অংশ মিলে একটা বেটার ভার্সন হয়, একটা পরিপূর্ণ অংশ। এখন যদি আমার একটা অংশ, স্ত্রী, পিছিয়ে থাকে তাহলে আমি কিভাবে সামনে আগাবো? আমাকে তো তাকে নিয়েই এগোতে হবে, তাই না? একসাথে, হাতে হাত মিলিয়ে। আমরা দুজন মিলেই তো এখন এক। যখন আপনি পিছিয়ে যাবেন তখন আমি হাত বাড়াবো, আর যখন আমি পিছিয়ে যাব তখন আপনি হাত বাড়াবেন। তবেই না আমরা যেতে পারবো সামনে, হতে পারবো জীবনে সফল। ধারা আর কি বলবে ভেবে পায় না, শুধু এক দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে থাকে। সত্যিই তার চিন্তা ভাবনার কোন তুলনা হয় না। তার সব কথাই মুক্তোর মতো সুন্দর। কিছুক্ষণ এভাবেই নিশ্চুপে কাটার পর হঠাৎ শুদ্ধ ধারার কাঁধে হাত উঠিয়ে দিয়ে বলে, আচ্ছা ধারা, তোমার মাথায় এই প্রেগন্যান্টের কথাটা বলার আইডিয়া কিভাবে এলো? ধারা উৎফুল্ল হয়ে বলতে নিল, সেটা সেটা তো আমি দাদির। ধারা আর বলতে পারল না। শুদ্ধ নিজের মতো করে বলতে লাগলো, এটা তো মিথ্যাই ছিল না। আর এদিকে আমি তো ভেবেছিলাম। ধারার সরু চোখে তাকিয়ে দ্রুত বলে উঠল, কি ভেবেছিলে? শুদ্ধ একটা ইনোসেন্ট ভাব নিয়ে বলল, আমি ভেবেছিলাম আপনি না আবার আমার ঘুমন্ত আমিটার সুযোগ নিয়ে। ধারা শুদ্ধর হাতটা ওর কাঁধ থেকে সরিয়ে তাকে ধাক্কা দিয়ে আবার বিছানায় ফেলে বলল, তুমি ভীষণ পাজি। শুদ্ধ শোয়া থেকে উঠতে উঠতে বলল, আচ্ছা, বউয়ের মন না পাওয়া পর্যন্ত তাকে ছুঁয়েও দেখলাম না, আর আমি এখন পাজি হয়ে গেলাম। এমন কঠিন পণ নেওয়া হাজবেন্ড আর কোথাও পাবে? ধারা কিছু না বলে চলে যেতে লাগলেই শুদ্ধ পেছনে থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তুমি তোমার পানিশমেন্ট কিন্তু এখনো পূরণ করলে না। সময় কিন্তু যাচ্ছে, মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে। ধারা সেদিন নিজ হাতে সব রান্না করলো, খোদেজাকে পাশেও ঘেঁষতে দিল না। শুদ্ধ রইল পাশে, এক প্রকার জোর করে সাহায্যের নাম করে। যতটুকু না সাহায্য করলো তার চাইতে বেশি জ্বালালো। একটা হাত পাখা নিয়ে জোরে জোরে বাতাস করতে লাগলো। মাটির চুলার রান্না, আগুনের তাপে ধারার মুখ এমনিতেই হয়েছিল রক্তিম। তার উপরে শুদ্ধর হাত পাখার বাতাসে তার বেঁধে রাখা চুলগুলোর সামনে দিয়ে বারবার চোখের উপরে এসে পড়ছিল। ধারা একবার গরম চোখে তাকায়। শুদ্ধ চুপ করে গিয়ে আবার পরক্ষণেই সে একই কাণ্ড শুরু করে দেয়। কখনো আবার ধারার কেটে রাখা তরকারি লুকিয়ে রাখে। ধারার রাগ হয়, শুদ্ধ মজা পায়। ধারার রাগের টুমটুমে মুখটা দেখতে তার বেশ লাগে। একসময় এভাবেই তাদের মিষ্টি খুনসুটি চলতে চলতে রান্না শেষ হয়। তারপর দুপুরে খাওয়াও। অনেকদিন পর সবাই একসাথে মাদুর বিছিয়ে খেতে বসে। অনেকদিন পর সেই পুরনো সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে ধারার চোখ আবারও উচ্ছ্বসিত হয়। জীবন সুন্দর, খুব সুন্দর। রাতের বেলা শুদ্ধ রুমে এসে দেখে কেউ নেই। ধারাকে ফোন লাগায়। একটু পর ফোন রিসিভ করে ধারা ঘুমু ঘুমু গলায় বলে, হ্যালো, আমি নিচে মা আর চুমকির সাথেই ঘুমিয়ে পড়েছি। শুদ্ধ দ্রুত বলে উঠে, মানে কি? মানে কিছুই না। তুমি এত রাত করে বাইরে ছিলে কেন? আমার একা একা ভয় লাগছিল তাই মার সাথে ঘুমিয়ে পড়েছি। আর এখনো মানে বুঝতে না পারলে পুকুর পাড়ে আসো। শুদ্ধ আর কিছু বলবে তার আগেই ধারা ফোন কেটে দিল। অগত্যা বিভ্রান্ত মুখী শুদ্ধকে পুকুর পাড়ে যেতে হলো। গিয়ে দেখল ধারা সেই বাঁশের মাচার উপর একটা আকাশি রঙের শাড়ি পরে পা উঠিয়ে বসে আছে। শুদ্ধ অবাক হয়ে কাছে গিয়ে বলল, তুমি না বললে তুমি ঘুমিয়ে পড়েছ? এত রাতের বেলা একা একা এখানে কি করছো? আমি তো প্রথমে দেখে কোন পেতনি ভেবে বসেছিলাম। ধারা খুব ভালোভাবে বুঝল শুদ্ধ তাকে খেপাচ্ছে, তাই সেই ফাঁদে না পড়ে বলল, পেতনি যখন ভেবেছিলে তাহলে আসলে কেন? পেতনি যদি ঘাড় মটকে দিত? শুদ্ধ ধারার পাশে বসতে বসতে বলল, এত সুন্দরী পেতনি কাছ থেকে দেখার লোভ সামলাতে পারিনি। আজ হঠাৎ শাড়ি পরলে যে। ধারা স্মিত হেসে বলল, আলমারি গোছানোর সময় হঠাৎ সামনে এলো তাই আর লোভ সামলাতে পারিনি। পরে নিয়েছি। জানো, এই বাড়ির মধ্যে আমার সবচাইতে প্রিয় জায়গা কোনটা? এই পুকুর পাড়টা। রাতের বেলা এখানে বসতে যে আমার কি ভালো লাগে। আজকেও দেখো একদম গোল একটা চাঁদ উঠেছে আকাশে। কত সুন্দর। শুদ্ধ তাকিয়ে দেখল, আসলেই সুন্দর। চাঁদের আলো ঠিকরে পড়ছে চারদিকে। পুকুরের পানি চিকচিক করছে সেই শুভ্রতার ছোঁয়ায়। শুদ্ধ বলে উঠল, আজকে তোমার ঘুম পাচ্ছে না? এমনিতে তো সন্ধ্যা হতে না হতেই ঘুমের জন্য ব্যাকুল হয়ে থাকো। না পাচ্ছে না? পড়তে বসালেই পেত।
ধারা বিরক্তির সাথে শুদ্ধর দিকে তাকায়। সে কত সুন্দর করে আজ সেজেছে, কিন্তু শুদ্ধ তাকে কেমন লাগছে সেটা তো একবারও বলছেই না, আরও উল্টো কথা বলছে। যখন দেখল শুদ্ধর সেদিকে গণহুঁশই নেই তখন নিজ থেকে বলল, আমি আজকে সম্পূর্ণ একা একা শাড়ি পরেছি। শুদ্ধ আর চোখে ধারার দিকে তাকালো। মেয়েটা আজকে খুব করে সেজেছে যেন, এবং এই মুহূর্তে শুদ্ধর মুখ থেকে কি শুনতে চাইছে সেটাও খুব করে বুঝল সে। তবুও বলল না, প্রেয়সীকে আরেকটু খেপিয়ে দেওয়ার জন্যই বলল, বুঝতে পারছি, এজন্যই তো পেতনি বলেছি। ধারা মুখ ভার করে অন্য দিকে তাকিয়ে রইল। ধারা সত্যি সত্যি রাগ করেছে ভেবে শুদ্ধ তৎক্ষণাৎ কানে হাত দিয়ে আস্তে করে বলল, সরি, তোমাকে খুব সুন্দর লাগছে। ধারা নিজের হাসি সংযত করে গম্ভীর হয়ে বলল, শুধু সরি বললেই সব মাফ হয়ে যায় নাকি? শুদ্ধ মুখ ঝুলিয়ে বলল, তাহলে আর কি করতে হবে? ধারা বলল, উঠে দাঁড়াও। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটুকুর মধ্যে আকাশের তারা গুনে আমাকে বলো, এটাই তোমার পানিশমেন্ট। শুদ্ধ করুণ মুখে বলল, সত্যি করতে হবে। হুম। কি আর করার? শুদ্ধ বউয়ের রাগ ভাঙাতে পুকুরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা গুনতে থাকে। ধারা ঠোঁট চেপে হেসে আস্তে আস্তে শুদ্ধর পেছনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ হাত উঁচু করে তারা গোনার পর শুদ্ধ মাথা চুলকে ঈষৎ হেসে বলে, এভাবে তারা গুনতে থাকলে তো আমার সারা জীবন এখানেই কেটে যাবে। ধারা শুদ্ধ হাসতেই তার গালে টোল পড়ে। ধারা দুপা উঁচু করে এক প্রকার লাফিয়ে শুদ্ধর গালে একটা চুমু দিয়ে ওঠে। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ধারা বলে, আমি আমার পানিশমেন্ট উজ্জ্ব রাখি না। কথাটা বলেই একটা রহস্যময়ী হাসি দিয়ে শুদ্ধর অবাকের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে ধারার এক ধাক্কায় শুদ্ধকে পুকুরে ফেলে দিল। তারপর নিজেও আস্তে আস্তে নেমে গেল পুকুরে। শুদ্ধর হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে, বুকে প্রেমের জোয়ার ভাসিয়ে দিয়ে একদম তার কাছাকাছি চলে গিয়ে অথরে অথর ছোঁয়ালো। জোনাকিরা ঘুরে ঘুরে আলো ছড়ালো, ফুলেরা বাতাসে সুগন্ধি মিশিয়ে দিল, আর নীলজ্জ চাঁদও বেহাল দৃষ্টিতে পড়তে লাগলো এক যুগলের ভালোবাসার গল্প। শেষ ভোরের সূর্যটা আকাশের বুকে নিজেকে স্পষ্ট রূপে প্রকাশ করতেই তার এক ছটাক আলো জানালা গলিয়ে ধারার মুখ বরাবর পড়ল। আলোর আবির্ভাবে সদ্য ভেঙে যাওয়া ঘুম থেকে চোখ পিটোপিট করে তাকালো ধারা। কারো লমস বুকে নিজের মাথাটা আবিষ্কার হতেই ধারা মাথা উঁচু করে দেখে নিল তাকে। শুদ্ধ চোখ বন্ধ করে বেঘরে ঘুমাচ্ছে। সকালের নরম রোদে পরিস্ফুট হওয়া তার ঘুমন্ত মুখটি দেখতেই গতকাল রাতের কথা স্মরণে এনে লজ্জাবতী গাছটির মতো গুটিয়ে গেল ধারা। ঠোঁটে লজ্জার হাসি ফুটে উঠতেই চোখ তুলে তাকাতেই পারল না আর তার দিকে। শুদ্ধর ঘুম ভাঙার আগেই বিছানা ছেড়ে উঠে গেল সে। দ্রুত পায়ে রুম ত্যাগ করে সেই সকাল আর শুদ্ধর সামনাসামনি হলো না। খোদেজা রান্নাঘরে বসে রুটির জন্য আটা মাখছিল। ধারা গিয়ে সেই কাজে হাত লাগালো। বসে বসে গোল গোল রুটি বানাতে লাগলো সে। ঘুম ভাঙার পর থেকেই শুদ্ধ লক্ষ্য করল ধারা তার সামনে আসছে না। আর এলেও কিছুক্ষণ পর পর হুটহাট চোখের সামনে থেকে উধাও হয়ে যাচ্ছে। তাকে খুঁজতে খুঁজতে শেষমেশ যখন রান্নাঘরে এসে দেখা মিলল তার, তখন শুদ্ধ একটা ব্রাশ হাতে নিয়ে দরজার সামনে বসে বসে দাঁত মাজতে লাগলো। আর আর চোখে দেখতে লাগলো ধারাকে। ধারার গায়ে হালকা গোলাপি রঙের থ্রিপিচ, ছোট ছোট ফুল তোলা সুতি ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা তুলে রুটি বানাচ্ছে সে। অর্ধ প্রকাশিত চেহারার যতটুকুই বা বের হওয়া তার সম্পূর্ণ লাজুকতার লাল আভা স্পষ্ট। খোদেজা ধারার পাশ থেকে শুদ্ধকে উদ্দেশ্য করে বলে উঠল, হিরে মাহতাব, তুই দুয়ারে বইসা আছস কি করতে? তাড়াতাড়ি কল থেকে মুখ ধুইয়া আয়। ধারা একবার আর চোখে শুদ্ধর দিকে তাকায়। তার রুটি বানানো শেষ, তাই উঠে দাঁড়ায়। ঘরের ভেতর যে যাবে তার উপায় নেই। মানুষটা দরজার সামনেই বসা। খোদেজার কথার প্রতিউত্তরে শুদ্ধ ধারার দিকে তাকিয়ে বলে, কলেজ যেতে ইচ্ছা করছে না আমা, আলসেমি লাগছে। কেউ যদি এক মগ পানি এনে দিত। খোদেজা ধারাকে বলে, বউ, কলপারে বালতিতে পানি চাবানোই আছে, তুমি একটু এক মগ পানি এনে মাহতাবরে দাও তো। ধারা খানিক কাচুমাচু করে পানি আনতে যায়। শুদ্ধ মনে মনে খুশি হয়। এবার ধারা কি করে তার সামনে না এসে থাকবে তাই দেখার। কলপারে গিয়ে ধারা দেখে চুমকি ও মুখ ধুতে এসেছে। তার ধোয়া প্রায় শেষ। ধারা তাই তার হাতে এক মগ পানি শুদ্ধর কাছে পাঠিয়ে দিয়ে অপর পাশ দিয়ে ঘরে চলে যায়। খোদেজার বিছানায় কিছু জামাকাপড় এলোমেলো হয়ে পড়েছিল, তাই ভাঁজ করে ঠিকমতো আলনায় সাজিয়ে রাখতে থাকে ধারা। শুদ্ধ ততক্ষণে মুখ ধুয়ে এসে ধারার পেছনে পেছনে ঘুরতে থাকে।
ধারা লজ্জায় জবুতবু হয়ে দেখেও না দেখার ভান করে নিজের কাজ করতে লাগলো। শুদ্ধ পেছনে পেছনে বলতে থাকে, কালকে রাতে কি সত্যি তোমার মাথায় পেতনি চেপেছিল নাকি? আজকে তো দেখি আবারও সেই আগের মতো লাজুকলতা হয়ে গেছে আমার বউটা। আমার দিকে কি আজকে একটুও তাকাবে না? ধারা কোন উত্তর দিচ্ছে না দেখে তার আরক্তিম লাজুক মুখটার দিকে তাকিয়ে শুদ্ধ মুচকি হেসে বলল, বুঝলাম না, আমাকে দেখে এত লজ্জা পাওয়ার কি আছে? শুদ্ধ ধারার পেছনে পেছনে হাঁটছিল। ধারা হঠাৎ পেছনে ঘুরে তাকানোয় ধাক্কা খেতে খেতেও বেঁচে গিয়ে শুদ্ধ দুই হাত উঁচু করে অদ্ভুতভাবে ভ্রু উঁচিয়ে বলল, ওপস। ধারা শাসনের সুরে বলল, তোমার আজকে কাজ নেই, যাচ্ছ না কেন? শুদ্ধ বিছানার উপর বসতে বসতে মেকি আফসোসের ভঙ্গিতে বলল, কি কপাল আমার! অন্যের বউরা মাঝে মধ্যে তার জামাইকে আরও কাজে যেতে বারণ করে, আর আমার বউ আমাকে ঠেলেঠুলে পাঠিয়ে দেয়। ধারা কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে শুদ্ধর অভিনয় দেখতে লাগলো। তখন চুমকি এলো গরম গরম রুটি আর আলু ভাজির বাটি নিয়ে। শুদ্ধর সামনে রাখার পর শুদ্ধ খেতে শুরু করে। চুমকি তবুও খায়, দাঁড়িয়ে থাকে। তাকে কিছুটা বিভ্রান্তকর দেখায়। মাথা চুলকে গভীর কোন ভাবনা নিয়ে ব্যস্ত হয়ে আছে সে। শুদ্ধ রুটির টুকরো মুখে দিয়ে জিজ্ঞেস করে, কিরে তোর আবার কি হলো? ধারাও একই প্রশ্ন করল। বলল, কি ভাবছ চুমকি? চুমকি ধারার দিকে তাকিয়ে উদ্গ্রীব স্বরে বলল, আচ্ছা নতুন ভাবি, তোমার কখনো এমন হয়েছে যে তোমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখতাছ কিন্তু আসলে এতটাই বাস্তব বলে মনে হয় যে ওইটারের স্বপ্ন বলে মনে হয় না, কিন্তু আসলে স্বপ্নই? শুদ্ধ খেতে খেতে বলে, পাগলের মতো কি বলতাছ সেগুলা? চুমকি জোর গলায় বলে, না ভাই সত্যি, এমনটাই লাগতাছে আমার। দেখো, কালকে রাতে আমার এমন লাগলো মনে হইল যে রাতের বেলা ঘুম ভাঙা দেখলাম তুমি নতুন ভাবিরে কোলে কইরা বাইরে থেকে নিয়ে আসতাছ। এখন বলো এটা কি সম্ভব? এত রাতে তোমরা এমন করবা কেন? মনে তো হয় স্বপ্নই দেখছি, কিন্তু এত আবার স্পষ্ট লাগতাছে। চুমকির কথা শুনে শুদ্ধর বিষম উঠে যায়। ধারা বিছানার খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সেও পুরো সোজা হয়ে যায়। চুমকি হন্তদন্ত হয়ে বলে, আরে আরে মাহতাব ভাই, পানি খাও, পানি খাও। শুদ্ধ নিজেকে ধাতস্থ করে বলে, তুই আসলে একটা বেকুব চুমকি। কোথায় কি বলতে হয় না কিচ্ছু বুঝিস না। এইটা স্বপ্নই ছিল, এখন যা। চুমকিকে আবার বিভ্রান্ত দেখায়। বিভ্রান্ত মনেই সে চলে যায়। চুমকি যেতেই শব্দ করে হেসে ওঠে শুদ্ধ। ধারা শাসনের চোখে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ হাসি থামিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার কি দোষ? আমি কি এবার তোমাকে পানিতে ফেলেছিলাম? তুমি ফেলছো? তুমিই তো আমাকে পুকুরে ধাক্কা দিয়ে কিস। শুদ্ধকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে তার সামনের অর্ধেক রুটিটা দ্রুত তুলে ধারা সম্পূর্ণ শুদ্ধর মুখে পুরে দেয়, বেলা ছেলেটার কথা বলার রাস্তা আটকায়। আর নিজেকে লাজুকতার অথই অম্বরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে চলে যায়। দুদিন বাদে আসবে হেমন্ত। কার্তিকের অবস্থা এখন যাই। মাঠ জুড়ে শুধু সোনালি ধানের ঝিলিক। পাকা ধানের সৌন্দর্যে ভরে আছে বাংলার প্রকৃতি। শালিকের উড়ন্ত পাখার সাথে ভেসে আসা খোলা হাওয়ায় দুরন্ত ধানের শিখা নজর কাড়ে। আশেপাশের কিছু ক্ষেতে ধান কাটা শুরু হয়ে গেছে। কাটা ধান সারি সারি ভাবে বিছিয়ে রাখা। খেতে আসার পর ধারা কিছুক্ষণ ধানক্ষেতের আলের উপর দাঁড়িয়ে সেই সৌন্দর্যে চোখ মেলে তাকায়। তার পরনে একটা সাধারণ সুতি থ্রিপিস, হাতে খাবারের স্টিলের টিফিন বাক্স। সে যাচ্ছে শুদ্ধর কাছে। শুদ্ধ আজকাল বড্ড বেশি ব্যস্ত থাকে। সারাদিনটা এই ক্ষেতে খামারে কেটে যায় তার। কখনো কখনো দুপুরে বাড়িতে গিয়ে খাবারের অবকাশও হয় না। মাঝে মাঝে খুদেজা খাবার নিয়ে আসে। আজ ধারা এসেছে। শুদ্ধর জন্য নিজ হাতে খাবার নিয়ে আসার তার বহুদিনের শখ। ক্ষেত পেরিয়ে শুদ্ধর কাছে পৌঁছে ধারা দেখে শুদ্ধ কিছু লোককে সার হাতে নিয়ে কি যেন বুঝিয়ে দিচ্ছে। লোকগুলোকে চলে গেলে ধারা পেছনে থেকে গিয়ে শুদ্ধ কানের কাছে ভো করে উচ্চ শব্দ করল। শুদ্ধ চমকালো না, পেছনে ফিরে ভ্রু উঁচিয়ে ইশারা করল। ধারা হতাশ গলায় বলল, ভয় পেলে না কেন? শুদ্ধ মৃদু হেসে বলল, ভয় পাবো কেন? তোমার কণ্ঠ কি আমি চিনি না? ধারা মুখ ভার করে ঘুরিয়ে বলল, একটু অবাকত হলে না? এই যে আমি আসলাম তোমার জন্য খাবার নিয়ে। শুদ্ধ ধারার হাত ধরে কাছে টেনে বলল, আমার বউ আমার জন্য খাবার নিয়ে এসেছে, তাতে অবাক হব কেন? অন্য কারো বউ যদি নিয়ে আসতো তাহলে অবাক হতাম। ধারা শুদ্ধর হাতে হালকা বাড়ি দিতেই শুদ্ধ হেসে ফেলল।
ধারা শুদ্ধর হাত টেনে ছায়া দেখে একটা গাছের নিচে বসল। টিফিন বক্স খুলতে খুলতে ধারা বলল, অনেকগুলো পদ নিয়ে এসেছি, কোনটা দিয়ে আগে খাবে? তুমি খাইয়ে দাও, যা দিবে তাই খাবো। কথাটা বলেই শুদ্ধ চোখ বন্ধ করে হা করল। ধারা ঠোঁট চেপে একটু হেসে টিফিন বক্স থেকে একটা কাঁচা মরিচ বের করল। শুদ্ধর মুখে দিতেই কামড় দেওয়ার পর শুদ্ধ হকচকিয়ে চোখ মেলে তাকালো। ধারা মুখে হাত দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। শুদ্ধ সরু চোখে তাকিয়ে বলল, আচ্ছা, আমিও দেখাচ্ছি মজা। ধারা হুটোপুটি করে উঠে দাঁড়িয়ে শুদ্ধর হাত থেকে বাঁচতে সামনে দৌড় লাগালো। পেছনে ছুটল শুদ্ধ। ধানের আল ধরে হাসতে হাসতে এলোপাথারি দৌড়াতে লাগলো তারা। একসময় ধারার নাগাল পেয়ে যায় শুদ্ধ। খপ করে ধারার হাত ধরে ফেলে তাকে কোলে তুলে নেয়। ধারা ছোটার জন্য খানিক ছটফট করে আশেপাশে তাকিয়ে দেখে এই মুহূর্তে মাঠে কেউ না থাকলেও দূরে একটা বুড়ো দাদুকে চোখে পড়ছে। বুড়ো দাদুটি ওদের দিকে তাকিয়ে আবার মিটিমিটি হাসছেও। ধারা লজ্জা পেয়ে বলল, প্লিজ আমাকে নামাও। ওই বুড়ো দাদুটা দেখছে। শুদ্ধ বলল, দেখলে দেখুক, তখন এমন করলে কেন? এখন কেমন লাগে? শুদ্ধ সহজে নামাবে না বুঝে ধারা লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। শুদ্ধ মুচকি হেসে ধারাকে কোলে নিয়েই একটা ঘূর্ণন দিল। খাওয়ার শেষে শুদ্ধ বোতলের পানি দিয়ে হাত ধুয়ে নেয়। বাতাসের আবির্ভাব থাকলেও রোদের তাপ ভালোই। সামনে ধুধু করা খোলা প্রান্তর, তাতে ফলানো সোনার রমা পাকা ধান। ওরা দুজন গাছের ছায়ার নিচে সবুজ ঘাসের উপর বসা থাকলেও সূর্যের বিকিরিত রশ্মির উত্তাপ থেকে মুক্তি নেই। শুদ্ধর কপাল থেকে দর দর করে ঘাম ঝরতে থাকে। সকাল থেকে অনেকটা খাটনি গেছে তার। ধারা তার ওড়না দিয়ে শুদ্ধর মুখের ঘাম মুছে দেয়। মিষ্টি করে হাসে শুদ্ধ। ধারা জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি যা চাইছিলে তেমনটা কি এখন হয়েছে? শুদ্ধ সামনের ধানের ক্ষেতে দৃষ্টি মেলে ধরে বলে, উহুম, এখনো হয়নি, তবে হবে। সামনের বছর এই ক্ষেতে সোনা ফলবে। ধারা শুদ্ধর চোখের স্বপ্ন চিকচিক করে উঠে। তার প্রতিফলন ফুটে ধারার মধ্যেও।